আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, আগের দিন তো আমরা ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলেছিলাম, তাই তো? বলো, আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? বলো, পড়েছো, দেখেছো একটু? হ্যালো, শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম। আচ্ছা বলো, মানে আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে নাও প্রথমে। এই পার্টটা একটু ডিটেলে করিয়ে দিচ্ছি, কারণ এটা আমি অনেকদিন থেকে করাবো করাবো বলে একটু করানো হয়নি। হুম। এলে অন্য চ্যাপ্টারগুলো যেমন অনেক অনেক কম সময়ে সামারাইজ করব, এইটা এমনি একটু ডিটেলেই বলে দিচ্ছি আর কি, যে টপিকগুলো মিনিমাম অঙ্কের জন্য তোমার জানা দরকার এবং সেটা জানলে পরের ফিজিক্যাল কেমিস্ট্রিটা বুঝতে সুবিধা হবে। মানে একটুখানি ডিটেলে বলে দিই, আরও একটা দুটো কাজ বেশি নিয়ে তারপরের থেকে নর্মালি খুব ছোট করে সামারাইজ করেই বলবো আর কি। বলো কি বলছো বলো। আহ ও পিডিএফটা পাঠাইনি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। হুম। একদম। ডিএপিতে দুটোই দিয়ে দেওয়ার কথা। লাস্ট উইকে ক্লাস নেওয়া হয়েছিল তো? হ্যাঁ। তার আগের ক্লাসগুলো দেওয়া হয়েছিল সব? ঠিক আছে, তাহলে এই ক্লাসটা পাঠিয়ে দেবো। চলো আমরা শুরু করি তাহলে। দেখো, আগের দিন আমরা নর্মাল ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলেছিলাম, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা আলোচনা করতে হবে, যেটা আরো বেশি ইন্টারেস্টিং এবং আরো বেশি কাজের, পার্টিকুলার থার্মোডাইনামিক্স, গেসিয়াস স্টেট এসব জিনিস পড়ার জন্য, এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। মানে আগের দিন আমরা একটা ফাংশন কনসিডার করেছিলাম যেটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। আজকে আমাদের শুরু করতে হবে একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন নিয়ে, মানে অন্ততপক্ষে যেন দুটো ভেরিয়েবলের ফাংশন আছে। আগেরটা ওয়াই কটে এফএক্স টাইপের দেখতে ছিল, এখন আমাকে এরকম একটা ফাংশন দিয়ে স্টার্ট করতে হচ্ছে। ধরো জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে আমি কতগুলো ডেরিভেটিভ ডিফাইন করছি। প্রথমে একটা ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, অর্থাৎ ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট। এটা এক কাইন্ড অফ ফার্স্ট ডেরিভেটিভ এবং সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, কারণ আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যখন করছি তখন ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখছি। হ্যাঁ, তার মানে মানে জেডটা তো এক্স এবং ওয়াই দুজনের ফাংশন। আমি বেসিক্যালি জেড এর ভেরিয়েশন দিচ্ছি যখন এক্স কে ভ্যারি করছি, ওয়াই কে আমি ভ্যারি করছি না। সেখানে সেটা পার্শিয়াল ভেরিয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভ, সেটাকে এফ এক্স দিয়ে চিহ্নিত করা হচ্ছে, যেটা বাই ডেফিনেশন হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই ডেল্টা এক্স। মানে দেখো, ওয়াইটা যা ছিল তাই আছে, এক্সটা হচ্ছে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্সে গেছে। তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে এফ এক্স এর ডেফিনেশন। তাহলে এই এফ এক্স বা ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট, সেটা আমি পড়বো কি করে? ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট। ঠিক একই রকম ভাবে ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, যেটা এফ ওয়াই, সেটা কি না লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। দেখো, পরেরটার ক্ষেত্রে এটা হচ্ছে যে তুমি এখানে এক্সটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছো, ওয়াইটা ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ যাচ্ছে। হ্যাঁ, তাহলে লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স অ্যাট কনস্ট্যান্ট।
আমি কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন করতাম, জাস্ট এইভাবে লিখতাম লিমিট এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, বা লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো এফ ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ ওয়াই বাই ডেল্টা ওয়াই, এরকম ভাবে লিখতাম। এখন হচ্ছে তা নয়, এখানে দুটো সিঙ্গেল মানে মাল্টি ভেরিয়েবল ফাংশনস আছে। যখন তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, তখন দেখো এক্সটা চেঞ্জ হচ্ছে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে, ওয়াই এর কোনো চেঞ্জ হয়নি। আর পরেরটায় যখন তুমি ডেল জেড বাই ডেল ওয়াই কনস্ট্যান্ট এক্স করছো, অর্থাৎ জেড এর পার্সিয়াল ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স এট কনস্ট্যান্ট, সেখানে থেকে এক্স যেমন আছে তেমন আছে, ওয়াইটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হচ্ছে এটা। আচ্ছা, এবার আমাকে সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আসতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ অনেক রকমের হতে পারে, সেটা হচ্ছে ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার। এটা মানে হচ্ছে জেড কে পরপর দুবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা, ডেল জেড বাই ডেল এক্স এট কনস্ট্যান্ট ওয়াই, যেটা হলো তাকে আবার ডেল ডেল এক্স করা, আবার সেই ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, সেটা হচ্ছে এফ এক্স এক্স, মানে এক্স এর রেসপেক্টে তুমি দুবার ডেরিভেটিভ করবে। সিমিলারলি হচ্ছে ওয়াই এর রেসপেক্টে পরপর দুবার ডেরিভেটিভ করছি, ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, তাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এক্স কনস্ট্যান্ট তাকে এফ ওয়াই ওয়াই বলছি। এবারে তোমার ক্রস ডেরিভেটিভ গুলো, প্রথমে জেড কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, যেটা হলো তাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এক্স এ কনস্ট্যান্ট রেখে, এটা এফ ওয়াই এক্স হলো। আবার এখানে জেড কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এক্স কে কনস্ট্যান্ট রেখে, তাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, সেটাকে এফ এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রে যখন তোমার টু ভেরিয়েবল ফাংশন যখন হচ্ছে, জেডটা যখন এক্স এবং ওয়াই এর ফাংশন করছে, দু রকমের সিঙ্গেল ডেরিভেটিভ তোমাকে ডিফাইন করা হচ্ছে, এগুলো তো ফার্স্ট ডেরিভেটিভ, দু রকম ভাবে ডিফাইন করা হচ্ছে। আর সেকেন্ড ডেরিভেটিভ তুমি চার রকম ভাবে তুমি ডিফাইন করছো। তাহলে দেখো, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কত রকমের হতে পারে তার মানেগুলো পরিষ্কার হলো, ঠিক আছে? হচ্ছে এখন পর্যন্ত পরিষ্কার? হ্যালো, হ্যালো, কি হলো, এ চলে গেল নাকি, নেট চলে গেল নাকি? হ্যালো, নেটের মানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটুখানি ইন্টারনেটের অসুবিধা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মানে এই সবটা দেখেছিলে তো? মানে মানে আমি মানে ফার্স্ট ডেরিভেটিভ দু রকমের হচ্ছে, আর সেকেন্ড ডেরিভেটিভ যে চার রকমের, সেই ডেফিনেশন গুলো পরিষ্কার, ঠিক আছে? আর এবার আমি টোটাল ডেরিভেটিভের ক্ষেত্রে আসছি। দেখো, জেড যদি একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, তাহলে এক্সটা ধরো এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স এ যাচ্ছে, ওয়াইটা ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই যাচ্ছে। মানে আগের গুলো যখন করছিলাম পার্শিয়াল ডেরিভেটিভ করার সময় একটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াই এর একটা আর একটা চেঞ্জ দেখছিলাম, মানে এক্স কে কনস্ট্যান্ট রেখে ওয়াই এর চেঞ্জ, বা ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এক্স এর চেঞ্জ। এখন হচ্ছে এক্সটাও এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স যাচ্ছে, ওয়াইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হচ্ছে। তখন ধরে নাও জেডটা জেড প্লাস ডেল্টা জেডে গেল। তা ডেল্টা জেড যেটা ইনক্রিমেন্ট ইন জেড অর চেঞ্জ ইন জেড, সেটা কি হবে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই। মানে শুরুতে যেটার ভ্যালু ছিল এফ এক্স ওয়াই, এখন এক্স আর ওয়াই দুজনেই চেঞ্জ হয়ে যথাক্রমে এক্স প্লাস ডেল্টা এক্স আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়ে গেছে বলে, এফ এর যে চেঞ্জটা সেটা হয়ে যাবে এফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা। আজ এবার আমি কি করছি দেখো, যে এফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এবারে এই জিনিসটা বিয়োগ করে ওই একই জিনিস আমি যোগ করে দিলাম, মানে এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই প্লাস এফ এক্স মাইনাস ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই, মানে যেটাকে বিয়োগ করলাম সেটাকে আমি যোগ করলাম। আর এবারে যে প্রথম যে দুটো টার্ম, সেখান থেকে আমি লিমিট ডেল্টা এক্স টেন্স টু করে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স করে দিলাম। মানে দেখো, এই প্রথম দুটো টার্ম থেকে ডেল্টা এক্স ভাগ করে ডেল্টা এক্স গুণ করলাম যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো। আর পরে যে দুটো টার্ম থেকে ডেল্টা ওয়াই গুণ করে ডেল্টা ওয়াই ভাগ করলাম
যেখানে ডেল্টা ওয়াইটা টেন্স টু 0। এটা হলো। আচ্ছা, এবার এই প্রথম পার্টটা দেখো, বেসিক্যালি তুমি ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখেছো, এক্সটা চেঞ্জ হচ্ছে, এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স শুরু করে। তাহলে ডেল্টা ওয়াই কিন্তু খুব ছোট, তোমার ওয়াইটা এই ফাইনালিও যা ইনিশিয়ালও তাই রেখেছে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, কিন্তু এক্সটা পাল্টে গেছে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স এর মধ্যে। তাহলে এটাই হয়ে যাবে কি, ডেল জেড বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট ওয়াই, আর তার সঙ্গে ডেল্টা এক্স গুণটা যেমন আছে সেটা রয়ে গেল। আর এইটাই পরিষ্কার দেখতেই পাচ্ছ যে এক্সটা কনস্ট্যান্ট আছে, ওয়াই তো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়েছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ইন্টু ডেল্টা ওয়াই। মানে আমি যে সিঙ্গেল পার্সিয়াল ডেরিভেটিভ যে ডিফাইন করলাম, ডেল জেড বাই ডেল এক্স যদি করো, তাহলে এক্সটাকে কনস্ট্যান্ট রেখে তোমাকে, সরি, ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে এক্সটাকে এক্স প্লাস ডেল্টা এক্স রেখে হবে। আর ডেল জেড বাই ডেল ওয়াই এর কনস্ট্যান্ট এক্স যখন করছি, এক্সটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াইটা ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হতে হবে। তাহলে এইটা হয়ে গেল ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, তার সঙ্গে ডেল্টা এক্স। এটা হয়ে গেল ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, তার সঙ্গে ডেল্টা ওয়াই। এটা ডেল্টা জেডটা। আচ্ছা, এবারে এখানে দেখো প্রত্যেকটা টার্মের মানেটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এটা তোমার ম্যাথামেটিশিয়ান যারা তারা এত ডিটেলে বলবে না, কিন্তু আমরা তো কেমিস্ট বেসিক্যালি, আমরা একটুখানি কম বুঝি। আমাদের সবসময় ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা বা কোথায় কাজে লাগবে অঙ্কটা, সেটা হচ্ছে আমি নিয়ে ইন্টারেস্টেড। তা ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াইটা বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স হোয়েন ওয়াই ইজ কেপ কনস্ট্যান্ট, তার সঙ্গে ডেল্টা এক্স গুণ করে দিলাম, মানে টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ এক্স বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা এক্স হোয়েন ওয়াই ইজ কেপ কনস্ট্যান্ট। ঠিক একই রকম ভাবে ডেল জেড বাই ডেল ওয়াই এট কনস্ট্যান্ট এক্স মানে কি, রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই হোয়েন এক্স ইজ কেপ কনস্ট্যান্ট। আর ডেল জেড বাই ডেল ওয়াই এট কনস্ট্যান্ট এক্স ডেল্টা ওয়াইটা হচ্ছে টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ ওয়াই বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা ওয়াই হোয়েন এক্স ইজ কেপ কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো, এই যে ডেল জেড বাই ডেল এক্স এট কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা এক্স হচ্ছে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এক্স এর চেঞ্জ দেয়, এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স এর চেঞ্জের জন্য জেড এর কতটা চেঞ্জ হলো। আর সেকেন্ড টার্মটা হচ্ছে যে এক্সটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াইটা, তোমার ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ গেলে তাহলে তোমার করসপন্ডিং জেড এর চেঞ্জ কতটা হলো। এবারে যেহেতু জেডটা এক্স এবং ওয়াই দুজনের ফাংশন, তার মানে দেখো এক্স এর চেঞ্জ প্লাস ওয়াই চেঞ্জ যোগ করে টোটাল তুমি জেড এর চেঞ্জ পেয়ে গেলে, এটাই হচ্ছে টোটাল চেঞ্জ ইন জেড। হ্যাঁ, এটা। তাহলে এই পর্যন্ত পরিষ্কার? কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? তাহলে দেখো, তার টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ এক্স বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা এক্স অ্যান্ড চেঞ্জ অফ ওয়াই বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা ওয়াই সাইমালটেনিয়াসলি, সেটা হয়ে গেল কত, ডেল্টা জেড। ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা এক্স বা ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডেল্টা ওয়াই ফর ডিফারেন্সিয়াল চেঞ্জ অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর চেঞ্জ যদি খুব কম হয় তখন ডেল্টাটাকে তুমি ডি দিয়ে লিখবে, তার ডিজেড ইকুয়াল টু ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডিওয়াই। এই পর্যন্ত আমাদের হলো। আচ্ছা, এবারে যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলবে তখন অটোমেটিক্যালি এক্সাক্ট এবং ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল এই দুটো খুব চলে আসে। এই এক্সাক্ট ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়ার সাথে তোমার স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি হওয়ার সম্পর্ক আছে, সেই এই জায়গাটা একটু খুব ভালো করে বোঝার দরকার আছে। ধরো আমি বললাম জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, আর ডিজেড ইজ সেড টু বি অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল কখন? আমি বলছি কি জেডটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, তাহলে ডিজেডটাকে তুমি কখন একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলবে? তো তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এক নম্বর হচ্ছে ডিজেড ক্যান বি রিটেন অ্যাজ ডিজেড ইকুয়াল টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, যেখানে এমটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, যেটা বেশ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন না স্ক্রিন? সবাই কি দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছে তো, দেখ দেখ, তোর হয়তো নেটের একটু অসুবিধা হচ্ছে না তো, বানা? হ্যাঁ, তা দেখো এবারে কি বললাম, যে এই জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে ডিজেডটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। প্রথমটা কি, ডিজেড ক্যান বি রিটেন অ্যাজ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, যেখানে এমটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, যেটা বেসিক্যালি ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, আর এনটাও এক্স ওয়াই এর ফাংশন, যেটা বেসিক্যালি ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স। এইটা প্রথমে ডিজেডটাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ফর্মে লিখতে হবে। সেকেন্ডলি হয়েছে এটা অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবে করবে, অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই হবে। আর এমটাই যেহেতু ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই যদি বসিয়ে দাও,
ডেল ডেল ওয়াই ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, পুরোটা অ্যাট কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু, সিমিলারলি এন এর জায়গায় ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স বসিয়ে দাও, তাহলে ডেল ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই। আর এইটাকে তুমি লিখবে ডেল টু জেড বাই ডেল ওয়াই ডেল এক্স, আর এইটাকে লিখবে ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। এটাকে বলা হয় অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। মানে বেসিক্যালি জেড কে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তারপরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করা, আর জেড কে প্রথমে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা, এই দুটো বেসিক্যালি সমান হবে। দিস ইজ নোন অ্যাজ দ্য অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। আর থার্ডলি হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড, যেটা বেসিক্যালি তোমার জিরো হবে। তো সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড, যেটা বেসিক্যালি কোথায় গেল, ও আচ্ছা, এটা আলাদা করে লেখা হয়েছে, এটা নতুন কিছু নয়। মানে দেখো, এটা 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 তোমার এটা এটা এই 3 বা 4, চারেরটা প্রথমে বলে নিই। সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু জিরো কি করে হচ্ছে একটুখানি বলি। দেখো, যদি ইন্টিগ্রাল 1 টু, মানে এই একটা তোমার ছবি এঁকেছি, যেখানে এই জেডটা প্রথমে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে, মানে জেডটা তো এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করেছে। যখন এক্স এর ভ্যালু এক্স ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়াই ওয়ান, তখন জেডটা হচ্ছে জেড অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেটাকে জেড ওয়ান বলছি। আর ফাইনালি যখন এক্সটা এক্স টু আর ওয়াইটা ওয়াই টু, তখন জেড এক্স টু ওয়াই টু সেটা হয়ে গেল তোমার জেড টু। তাহলে এক থেকে মানে ইন্টিগ্রেশন 1 to 2 ডিজেড, সেটা মানে কত, জেডের ফাইনাল ভ্যালু মাইনাস জেডের ইনিশিয়াল ভ্যালু, সেটা হচ্ছে ডেল্টা জেড বলছি। ওকে, এটা ইম্পর্টেন্ট যে এই 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট কিন্তু বিভিন্ন পাথে যাও, 1 নম্বর পাথ, 2 নম্বর পাথ, 3 নম্বর পাথ, যে পাথেই যাও না কেন এই করসপন্ডিং চেঞ্জটা হচ্ছে একই হবে। অর্থাৎ ডেল্টা গেট 1 ইকুয়াল টু ডেল্টা গেট 2 ইকুয়াল টু ডেল্টা গেট 3 হবে। তাই না? তার এটা দাঁড়াচ্ছে চেঞ্জ ইন জেড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। মানে ডিজেড যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, তাহলে চেঞ্জ ইন জেড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। আর ফাইনালি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু করে এক জায়গায় গেলে আবার সেই আগের জায়গায় ফিরে চলে গেলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু জিরো হবে। এটা কি করে তুমি বুঝছো? ধরো এই যে ছবিতে 1 নম্বর থেকে 2 গেল, 2 থেকে আবার 1 ফিরে এলো। 1 নম্বর পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, যেখানে জেড এর ভ্যালুটা জেড ওয়ান। আর 2 নম্বর পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু ওয়াই টু, যেখানে জেড এর ভ্যালুটা হচ্ছে জেড টু। সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু জিরো, সেটা তুমি লিখবে কি করে, যে সাইক্লিক ইন্টিগ্রাল ডিজেড মানে হচ্ছে যে ইন্টিগ্রাল 1 to 2 ডিজেড প্লাস ইন্টিগ্রাল 2 to 1 ডিজেড। আর ইন্টিগ্রাল 1 to 2 ডিজেড, 1 থেকে 2 ডিজেড হচ্ছে জেড টু মাইনাস জেড ওয়ান, আর 2 থেকে 1 হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ জেড ওয়ান মাইনাস জেড টু। করলে ওভার জিনিস তোমার জিরো হবে। এটা তোমার দেখো, তাহলে জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, সেটাকে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলা হবে যদি ডিজেডটাকে এমডিএক্স প্লাস এনডিওয়াই ফর্মে লিখতে পারি, যদি সে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবে করে। আর ফাইনালি হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু জিরো হয়। আর সাইক্লিক ইন্টিগ্রাল এই প্রপার্টিগুলো হোল্ড করলে অটোমেটিক্যালি হচ্ছে তোমার এই 3 নম্বরটা গ্যারান্টেড হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোন একটা গিভেন ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যে পাতেই যাও না কেন, চেঞ্জ ইন জেড শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন, বা জেডের চেঞ্জটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তোমার একই হবে। তা দেখো, তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল কাকে বলে তার ডেফিনেশনটা পরিষ্কার হলো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, এবারে দেখো, তাহলে এই যে ইফ অ্যাভাব ক্রাইটেরিয়া আর নট স্যাটিসফাইড, দেন ডিজেড ইজ সেড টু বি অ্যান ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে আগের যে 3টে ক্রাইটেরিয়া বলা হলো, সেটা বেসিক্যালি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়ার ক্রাইটেরিয়া, এবং ওই কন্ডিশনগুলো স্যাটিসফাইড না হলে তাহলে করসপন্ডিং ডিজেডটাকে বলা হবে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। আচ্ছা, এবারে এই এক্সাক্ট এবং ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়ার সাথে করসপন্ডিং ফাংশনটা স্টেট ফাংশন এবং পাথ ফাংশন হওয়ার সম্পর্ক আছে। তাহলে বললাম যে জেডটা এটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে জেড ইজ সেড টু বি স্টেট ফাংশন ইফ ডিজেড ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল। জেডটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এটাকে তুমি স্টেট ফাংশন বলবে, তখন ডিজেডটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়। আর অন দ্য আদার হ্যান্ড, যদি ডিজেডটা একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, তখন জেডটাকে বলা হবে একটা পাথ ফাংশন। তাহলে দেখো, ডিজেডটা করসপন্ডিং এক্সাক্ট ডিফারেন্সিয়াল হলে জেডটা স্টেট ফাংশন, আর ডিজেডটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল হলে হচ্ছে জেডটা পাথ ফাংশন। আর এবারে চেঞ্জ অফ এ স্টেট ফাংশন ডিপেন্ডস অনলি অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। আর চেঞ্জ অফ এ পাথ ফাংশন ডিপেন্ডস অন দ্য পাথ অফ ট্রান্সফরমেশন টুগেদার উইথ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট। দেখো, একটা গিভেন ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে তুমি গেলে বিভিন্ন পাথে গেলে বিভিন্ন হচ্ছে, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্সিটা যদি থাকে তাহলে সেটা পাথ প্রপার্টি। আর যে পাথেই চাই না কেন,
যদি কোনো পাথের উপর ডিপেন্ডেন্সি না থাকে এবং প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে জাস্ট সিম্পলি ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন এবং পাথ ফাংশন কাকে বলে সেই ডেফিনেশনটা তোমার এখানে পরিষ্কার হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এক্সাক্ট ইনএক্সাক্ট ডিফারেন্সের সাথে সাথে স্টেট ফাংশন এবং পাথ ফাংশন হওয়ার সম্পর্ক আছে, সেইটা আমি তোমাকে ম্যাথামেটিক্যালি বললাম। পরবর্তীকালে থার্মোডাইনামিক্সের যে বিভিন্ন রকম প্রপার্টিগুলো হয়, কিছু প্রপার্টি স্টেট প্রপার্টি এবং কিছু প্রপার্টি পাথ প্রপার্টি, এই পুরো ক্লাসিফিকেশনটা কিন্তু এই যে ম্যাথামেটিক্যালি এক্সাক্ট ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল স্টেট ফাংশন পাথ ফাংশন এই জায়গা থেকে কিন্তু হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, ঠিক আছে, এবারে চলে এসো একটা ভীষণ ইম্পর্টেন্ট রুল যেটা আমাদের বারবার কাজে লাগবে, সেটা হচ্ছে তোমার একটা সাইক্লিক রুল। দেখো, তুমি যদি এরকম একটা ফাংশন থাকে যে ধরো এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি একটা ইকুয়েশন, এখানে যদি পিটাকে এনআরটি বাই ভি যখন লিখছো, যদি ক্লোজ সিস্টেম কনসিডার করি, তাহলে প্রেশারটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম, এবার প্রেশারটাকে যদি একটা ফাংশন অফ টেম্পারেচার ভলিউম হয়, তাহলে ভলিউমটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার লিখতে পারবে, আর টেম্পারেচারটাকে অ্যাজ এ ফাংশন অফ প্রেশার ভলিউম তুমি লিখতে পারবে। দেখো এই ইকুয়েশন পরিষ্কার। আচ্ছা, এবার ধরো এরকম একটা প্রপার্টি তারা হোল্ড করেছে যে জেডটা যেমন এক্স ওয়াই এর ফাংশন, কারণ ওয়াইটা জেড এক্স এর ফাংশন আর এক্সটা হচ্ছে ওয়াই জেড এর ফাংশন। তাহলে দেখো, এবারে জেডটা যদি এক্স ওয়াই এর ফাংশন হয়, তখন ডেল্টা জেডটাকে তুমি লিখছো ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা এক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডেল্টা ওয়াই, এটা 1 নম্বর ইকুয়েশন হবে। আচ্ছা, এবারে ওয়াইটা তোমার জেড এবং এক্স এর ফাংশন, এক্সটা হচ্ছে ওয়াই এবং জেড এর ফাংশন, একই সিমিলারিটি টেনে ডেল্টা ওয়াইটা কত হবে, ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স ডেল্টা জেড বা ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড ডেল্টা এক্স, এইটা। আর ডেল্টা এক্সটা কি হবে, ডেল্টা এক্সটা হচ্ছে ডেল এক্স বাই ডেল ওয়াই এর কনস্ট্যান্ট জেড ডেল্টা ওয়াই প্লাস ডেল এক্স বাই ডেল জেড এর কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা জেড। যেমন করে তুমি জেড যদি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, ডেল্টা জেডটা যেমন করে লিখে হতো ঠিক একই রকম ভাবে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স আমি লিখে ফেললাম। তাহলে এইটুকু বুঝতে পেরেছো যে জেড এর টোটাল চেঞ্জটা জেড যদি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয় তাহলে এইরকম ভাবে লিখতে পারা যায়, সেটা আমি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম এখানে। এই যে দেখো, এখানে এই যে দেখানো হয়েছে, এটা কখন না জেডটা যখন এক্স এবং ওয়াই এর ফাংশন। এবার এক্সটা কি হচ্ছে ওয়াই এবং জেড এর ফাংশন, আর ওয়াইটা কত হচ্ছে জেড এবং এক্স এর ফাংশন। তাহলে ওয়াইটা যদি জেড এবং এক্স এর ফাংশন হয়, ডেল্টা ওয়াইটা লিখে ফেললে একই রকম করে, আর এক্স যদি ফাংশন অফ ওয়াই অ্যান্ড জেড হয়, তাহলে ডেল্টা এক্সটাকেও তুমি একই রকম ভাবে লিখলে। দেখো, ডেল্টা এক্স হচ্ছে ডেল এক্স বাই ডেল ওয়াই এট কনস্ট্যান্ট জেড ডেল্টা ওয়াই প্লাস ডেল এক্স বাই ডেল জেড এট কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা জেড। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এখানে এই যে যদি এখন একটা ইকুয়েশন থাকে তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, যদি ক্লোজ সিস্টেম বলে এন তো অলরেডি কনস্ট্যান্ট রয়ে গেছে, এবারে পিভি আর টি তার একটা ইকুয়েশন দিয়ে কানেক্টেড, ইকুয়েশন দিয়ে যদি কানেক্টেড থাকে তাহলে তিনজনই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারবে না, তিনজনের মধ্যে দুজন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একজন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। তাহলে আমি যেটা করলাম যে এখানে যে এই যে এক্স ওয়াই এবং জেড নিয়ে মাথামাতি হচ্ছে, এক্স ওয়াই জেড এরা সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, হ্যাঁ, তারা কিন্তু একটা ইকুয়েশন দিয়ে রিলেটেড থাকবে, তারা দুজন ইন্ডিপেন্ডেন্ট, আর থার্ড ওয়ানটা সেখান থেকে তোমাকে বের করে নিতে হবে। আচ্ছা, এবারে দেখো, ফ্রম ইকুয়েশন 2 and 3, 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন থেকে ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল জেড এট কনস্ট্যান্ট এক্স ডেল্টা জেড, আর এখানে এই যে 2 নম্বর ইকুয়েশন ডেল্টা এক্স যেটা ছিল সেই ডেল্টা এক্স এর জায়গায় 3 নম্বর ইকুয়েশনে পুরো জিনিসটা তুমি বসিয়ে দিলে, ডেল ওয়াই বাই ডেল এক্স এট কনস্ট্যান্ট জেড, আর ডেল্টা এক্সটা 3 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দিলে সেটা হয়ে যাচ্ছে ডেল এক্স বাই ডেল ওয়াই এট কনস্ট্যান্ট জেড ডেল এক্স বাই ডেল ওয়াই এট কনস্ট্যান্ট জেড ডেল্টা ওয়াই প্লাস ডেল এক্স বাই ডেল জেড এট কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা জেড। এটা তো ভালো। তাহলে এবারে দেখো, আমি এই গুণগুলোকে করে দিলাম, করে দিলে ডেল্টা ওয়াই কন্টেন্ট টার্মটা এক খাতে রেখে দিলাম, ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড ইন্টু ডেল এক্স ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড ডেল্টা ওয়াই, আর ডেল্টা ওয়াই টার্মটা এইটার সঙ্গে এটা গুণ করে হয়ে গেল, আর ডেল্টা জেড কন্টেন্টিং টার্মটা এইটা ডেল ওয়াই বাই ডেল জেড এর কনস্ট্যান্ট এক্স প্লাস হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ ডেল ওয়াই বাই ডেল এক্স এর কনস্ট্যান্ট জেড ডেল এক্স বাই ডেল জেড এর কনস্ট্যান্ট ওয়াই, এইটাই ডেল্টা জেড হয়ে গেল। আর এবারে তোমার এই ডেল্টা ওয়াই কন্টেন্টিং টার্মটা বাঁদিকে নিয়ে চলে এসো, হলো কত তাহলে, যেটা হচ্ছে, আচ্ছা এবার যোগ করে লেখা হয়েছে আর কি, এটা এদিকে চলে গেলে ডেল ওয়াই বাই ডেল এক্স এট কনস্ট্যান্ট জেড ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই এর কনস্ট্যান্ট জেড মাইনাস 1 ইন্টু ডেল্টা ওয়াই প্লাস এই পুরো জিনিসটা ইন্টু ডেল্টা জেড ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো, এবারে আমার এইখানে দেখো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড এর মধ্যে ডেল্টা এক্সটাকে বেছে করে তুমি ডেল্টা ওয়াই ডেল্টা জেড এ কনভার্ট করে ফেলেছো, মানে এখন ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্ট।
আর তিনটে ভেরিয়েবলের মধ্যে দুজন তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিড হতে পারবে। এবার আমি ইকুয়েশন থেকে ডেল্টা এক্সটা ইন্টেনশনলি হটিয়ে দিয়েছি, তাহলে পড়ে রয়েছে ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড। ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালিড হতে পারবে। আর এবারে কথাটা হচ্ছে কি দুটো টার্মের যোগফল হচ্ছে জিরো, দুটো টার্মের যোগফল হচ্ছে জিরো। আর এবারে এই দুটো টার্মের যোগফল জিরো, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি যদি জিরো না হয় তাহলে অটোমেটিক্যালি কি হবে, তারা যোগফলটা জিরো, কিন্তু আমি বললাম যে এই প্রথম টার্ম এবং সেকেন্ড টার্ম এরা তোমার ইন্ডিভিজুয়ালি জিরো নয়। যদি না হয় তাহলে কি হবে, দেখো ডেল্টা ওয়াইটাকে তুমি ডেল্টা জেড এর টার্মসে লিখতে পারছো, অর্থাৎ ওয়াইটা জেড এর উপর ডিপেন্ড করে গেল বা জেডটা ওয়াই এর উপর ডিপেন্ড করে গেল। কিন্তু এখন হয়ে গেছে কি, এখন তো সেরকম নয়, ডেল্টা ওয়াই ডেল্টাকে দুজন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এই এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে তখনই যখন জাস্ট এই ডেল্টা ওয়াই এর যে কোফিশিয়েন্টটা সেটাও জিরো, ডেল্টা জেড এর কোফিশিয়েন্ট সেটাও জিরো। এটা বোঝার চেষ্টা করো যে আমার দুটো টার্মের যোগফলটা জিরো বলা আছে, তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, দুটোই জিরো, অথবা তারা নন জিরো কিন্তু একটা আর একটা অপোজিট সাইন। এবার দুজন নন জিরো একটা কিন্তু অপোজিট সাইন হয়, তার মানে ডেল্টা জেড এবং ডেল্টা ওয়াই তারা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেল, অর্থাৎ ডেল্টা জেড এর উপরে ডেল্টা ওয়াই নির্ভর করে অ্যান্ড ভাইস ভার্সা। তখন তারা ইন্ডিপেন্ডেন্ট থাকছে না। সেই জন্য ফর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েশন অফ ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা জেড, এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে তখনই, মানে সবসময় স্যাটিসফাইড হবে তখনই যখন ডেল্টা ওয়াই এর কোফিশিয়েন্ট আলাদা করে জিরো, ডেল্টা জেড এর কোফিশিয়েন্ট আলাদা করে জিরো। এই জায়গাটা বুঝতে পারলে? হুম। না না, এখানে তো এখানে না না, এক্স ওয়াই জেড তিনজন একে অপরের সাথে কানেক্টেড। হ্যাঁ, এবারে যদি ইকুয়েশনটি কানেক্টেড থাকে তাহলে এক্স ওয়াই জেড এই তিনজনের মধ্যে তিনজনই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারবে না। আমি যদি লিখছি তাহলে জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, যদি এইরকম ভাবে লিখি, তারপরে একটা ইকুয়েশন আছে, তো তাহলে ইকুয়েশনে এক্স ওয়াই জেড তিনজনই কি স্বাধীনভাবে পাল্টাতে পারবে? যে কোনো দুজন স্বাধীনভাবে পারবে, থার্ডটা পারবে না, তাই না? সেটাই বলছি, যেমন ধরো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি, ধরো ক্লোজ সিস্টেম মানে এনটা অলরেডি কনস্ট্যান্ট করে দিয়েছে, এবারে প্রেসার ভলিউম টেম্পারেচার এই তিনটে কি তুমি স্বাধীনভাবে পাল্টাতে পারবে? না, তুমি যে কোনো দুটোকে পারবে। দুটোকে পারলে থার্ডটা তাকে অটোমেটিক্যালি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার জন্য টিটাকে একদম স্পেসিফিক তোমাকে বলে দিতেই হবে। মানে পি ওয়ান এবং ভি ওয়ান প্রেসার এবং ভলিউম যদি বলে দিই, আর ক্লোজ সিস্টেম মানে এন অলরেডি কনস্ট্যান্ট, তখন টিটা কিন্তু অটোমেটিক্যালি তোমার বলে দেওয়া হবে। এখানে সেই কাজটাকে করেছি যে আমি যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন লিখেছি, জেডও ভেরিয়েবল, ওয়াইও ভেরিয়েবল, এক্সও ভেরিয়েবল, যেখানে ডেল্টা জেড ইনভলভ আছে, ডেল্টা ওয়াই ইনভলভ আছে, ডেল্টা এক্স ইনভলভ আছে। কিন্তু ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড তাদেরকে তিনজনকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারো না, কারণ একটা ইকুয়েশনের থ্রু দিয়ে এক্স ওয়াই জেড হচ্ছে কানেক্টেড। তা তিনজনের মধ্যে দুজনকে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারো, একটা অটোমেটিক্যালি ওদের উপর ডিপেন্ড করে যাবে। সেটাই আমি করলাম যে এই 1 2 এবং 3 এই তিনটে ইকুয়েশন থেকে আমি বেসিক্যালি সকল ডেল্টা এক্স যেটা সেটাকে হটালাম, হটিয়ে কি হলো, পুরো জিনিসটা ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড এর টার্মস আমি লিখে ফেললাম। এবার কথাটা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে এক্সটাকে হটিয়ে দিলাম, মানে এখন আমার ভেরিয়েবল দুটো রয়ে গেল, ঠিক আছে? আর ভেরিয়েবল তোমার যখন দুটো রয়ে যাচ্ছে, দুজনই এখন ইন্ডিপেন্ডেন্ট, আর তিনজনের মধ্যে দুজন তো ইন্ডিপেন্ডেন্ট ছিল, একজন তো ডিপেন্ডেন্ট, তাহলে এখন ডেল্টা ওয়াই ডেল্টা জেড তারা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিড হতে পারে। এবার ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই ইকুয়েশনটা সবসময় স্যাটিসফাইড হবে যখন ডেল্টা ওয়াই এর কোফিশিয়েন্ট এবং ডেল্টা জেড এর কোফিশিয়েন্ট আলাদা করে সবসময় জিরো হয়। ঠিক আছে, এখন পরিষ্কার এটা? আচ্ছা, এবারে দেখো এই ডেল্টা ওয়াই এর কোফিশিয়েন্ট যদি জিরো হয় তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দেখো এই কথাটা আমি বলেছি, দেখো এখানে বলে দিচ্ছি, দেখো এই যে জেড এজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, অথবা এক্স এজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড জেড, বা ওয়াই এজ এ ফাংশন অফ জেড অ্যান্ড এক্স, among the three variables two are independent variables and one is dependent variable. Let y and z are independent variable. Delta y and delta z may have any arbitrary values. This implies that the above equation will be satisfied if coefficient of delta y and delta z are simultaneously zero. তারা simultaneously যেন জিরো হয় সেটা তোমাকে দেখতে হচ্ছে। তা ডেল ওয়াই বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট জেড, ডেল এক্স বাই ডেল ওয়াই কনস্ট্যান্ট জেড -1, এটা কিন্তু জিরো হয়ে যায়। তো এইখান থেকে কি হচ্ছে দেখো, ডেল ওয়াই বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট জেড সেটা ইকুয়াল টু 1 বাই ডেল এক্স বাই ডেল ওয়াই আর কনস্ট্যান্ট জেড হয়ে গেল। তো এইটা যদি এইটা -1 এটা যদি তোমার জিরো হয়ে যায়, তাহলে তুমি 1টা ডান দিকে নিয়ে যাও,
আর ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড মানে 1/del x/del y অ্যাট কনস্ট্যান্ট জেড। এটা একটা ইকুয়েশন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ডেল্টা জেড এর কোএফিসিয়েন্টে যখন তুমি 0 করছো তখন তুমি এটা লিখলে del y by del z at constant x plus del y by del x at constant z into del x by del z at constant y equal to 0। এই জাস্ট কোএফিসিয়েন্টটাকে লিখেছি এইটা। আর এবারে কি হলো দেখো, তুমি del y by del z at constant x এটাকে বাঁদিকে রেখে বাকিটা ডান দিকে পাঠিয়ে দাও। ডান দিকে পাঠালে কি দাঁড়াচ্ছে না, del y by del x at constant z del x by del z at constant y টা হলো এইটাকে জাস্ট এদিকে পাঠিয়েছি। আচ্ছা, এবারে দেখো এই যদি del y by del x at constant z সেটা 1/del x del y at constant z হয়, তাহলে একই রকম ভাবে del y del z টা হচ্ছে 1/del z del y হয়ে যাবে, বা del z del x টা হচ্ছে 1/del x del z হয়ে যাবে। তাহলে এইটার সাথে এই জিনিসটা তুমি এটা মাথায় রাখবে। তাহলে দেখো যদি মাথায় রাখো তাহলে del y del x at constant z মানে কত 1/del x del y at constant z, আর del x del z at constant y মানে কত 1/del z del x at constant y। এবারে এই ডিনোমিনেটরে যারা আছে এখানে তুমি গুণ করে দাও, গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে del x del y at constant z del y del z at constant x del z del x at constant y, সেটা হয়ে গেল তোমার -1। তাহলে দেখো সাইক্লিক্যালি মনে রাখছো del x del y মানে ধরো একটা যদি x বলো, একটা যদি y বলো, একটা যদি z বলো, তাহলে এই del x by del y at constant z del z by del y at constant x আর del z by del x at constant y। মানে এখানে y কনস্ট্যান্ট, এখানে তোমার z কনস্ট্যান্ট, এর কাছে x এর কনস্ট্যান্ট, এটা সাইক্লিক্যালি যাচ্ছে আর কি। del x del y মানে x y y z z x, del x del y del y del z del z del x, এইটা হচ্ছে গুণফলটা -1 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল তোমার সাইক্লিক রুল। বোঝা গেল, এটা হচ্ছে সাইক্লিক রুল। হ্যাঁ, এই সাইক্লিক রুল প্রচুর ব্যবহার করতে হয় বিভিন্ন জায়গায় আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো চেন রুলে। চেন রুল কি বলছে দেখো, ধরো u এজ এ ফাংশন অফ x and y, যেখানে x টা আর y টা প্যারামেট্রিক্যালি ডিফাইন, মানে x টা এজ এ ফাংশন অফ t আর y টা এজ এ ফাংশন অফ t। এটা তার মানে u টা কি হলো, u টা দেখো যখন ফাংশন অফ x y বললাম, তাহলে এরা আবার এই x টা আবার xt আর y আবার yt, অর্থাৎ তোমার মানে যেটা কথা হচ্ছে যে u টা এজ এ ফাংশন অফ x and y সেটাই আমি লিখেছি, কিন্তু খেয়াল রাখবে x টা কিন্তু এখন t এর উপর ডিপেন্ড করে, y টাও তোমার t এর উপর ডিপেন্ড করে। তাহলে এবারে du dt যখন করব তখন কি হবে না, del u del x del t প্লাস del u del y del t, এটাকে বলা হচ্ছে চেন রুল। তাহলে du dt ইকুয়াল টু del u del x del t প্লাস del u del y del t, এইটা হচ্ছে তোমার চেন রুল। ধরো ইফ x as a function of s and t আর y as a function of s and t, তাহলে del u del s সেটা তুমি লিখবে একই রকম করে, del u del s সেটা লিখবে del u del x del s প্লাস del u del y del s। সিমিলারলি del u by del t মানে del u del x del t প্লাস del u del y del t। তাহলে দেখো এবারে এইটা তুমি কেমন করে কাজে লাগাচ্ছ না, ধরো তুমি যখন কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করছো, এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটাকে তুমি জাস্ট এই চেন রুলটাকে, এটা আমি আর ডিটেলে বলবো না, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটাকে তুমি চেন রুল কাজে লাগিয়ে করতে পারো। দেখো জাস্ট কি করে করবে, ধরো আমি 2 ডাইমেনশনটা প্রথমে ভাবছি, 2 ডাইমেনশন থেকে আরেকটু কমপ্লিকেটেড সিচুয়েশন 3 ডাইমেনশন। 2 ডাইমেনশনে তোমরা জানো একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে। এক মিনিট, এবারে আমরা যেভাবে লিখি আর কি, যে একটা পার্টিকুলার পয়েন্ট যার কোঅর্ডিনেটটা এক্স এন্ড ওয়াই, এবারে এই কোঅর্ডিনেটটাকে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আর থিটা লিখি, তাহলে অরিজিন থেকে এই পি পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর, এটাকে রেডিয়াল ভেক্টর বলে, এটা রেডিয়াল ভেক্টর এটা, এবং রেডিয়াল ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা। তার মানে পরিষ্কার যেটা দাঁড়িয়ে যাবে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হলো। এবার দুটোকে স্কোয়ার যদি করে ফেল তাহলে আর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ আরটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে,
আর ওয়াই বাই এক্স করলে তোমার ওয়াই বাই এক্স ইকুয়াল টু তোমার ট্যান থিটা হয়ে গেছে, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে এবারে দেখো, এবারে আমি কিছু ডেরিভেটিভ তোমাকে একটা জাস্ট দেখিয়ে দিই, বাকিগুলো তুমি নিজে করবে। ধরো অনেক সময় কোয়ান্টাম মেকানিক্স বা ইত্যাদি ক্ষেত্রে যখন কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইত্যাদি আমি যাবো, তাহলে ফাংশনটা যেখানে এক্স ওয়াই এর ফাংশন ছিল, এখন এক্স আর ওয়াই কে আর থিটার ফর্মে লিখতে পারছি বলে ফাংশনটা আর এবং থিটার ফাংশন হয়ে গেল। এবারে আমি চাইছি তোমার ডেল এফ ডেল এক্স বা ডেল ডেল এক্স এই জিনিসটাকে বুঝতে। তাহলে কি হবে দেখো, ডেল এফ ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই যদি ক্যালকুলেট করো, তাহলে এটা হবে ডেল এফ ডেল আর ডেল এক্স প্লাস ডেল এফ ডেল থিটা ডেল এক্স। মানে একদম এই জাস্ট যেটা লেখা আছে ডেল ইউ ডিউ ডিটি, মানে ডেল ইউ ডেল এক্স ডেল টি বা ডেল ইউ ডেল ওয়াই ডেল টি, এখানে ঠিক একই রকম করে এটা গেলে ডেল এফ ডেল আর ডেল এক্স আর ডেল এফ ডেল থিটা ডেল এক্স। কে কে কনস্ট্যান্ট থাকবে সেটা কনস্ট্যান্টলি মাথায় রাখবে তুমি, তখন ডেল এফ ডেল আর বলছি, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে থিটা কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ করে ওয়াই কনস্ট্যান্ট, এরকম ভাবে লিখলাম। সিমিলারলি ডেল এফ ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স যদি করো, একদম একই রকম করে ডেল এফ ডেল আর ডেল ওয়াই বা ডেল এফ ডেল থিটা ডেল ওয়াই, মানে একদম জাস্ট তুমি কাজে লাগাচ্ছ। আচ্ছা, এবারে দেখো এই ডেল আর ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই তুমি বের করবো কি করে? ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই মানে ডেল এক্স আরটা যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, যখন ওয়াইটা কনস্ট্যান্ট, সেটা করলে কি হবে না, যেটা দাঁড়াচ্ছে তোমার মানে একবারে যেটা দাঁড়িয়ে যাচ্ছে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স বাই আর, আর এক্স বাই আর দেখো এখান থেকে কস থিটা হয়ে গেল। সিমিলারলি ডেল আর ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স হচ্ছে তোমার সাইন থিটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডেল আর ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াইটা হচ্ছে কস থিটা হয়ে গেল, ডেল আর ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স হচ্ছে সাইন থিটা হয়ে গেল। এটা ঠিক একই রকম ভাবে তুমি যদি ডেল থিটা ডেল এক্সটাকে ক্যালকুলেট করে নাও, ডেল থিটা ডেল ওয়াইটাকে ক্যালকুলেট করে নাও, ডেল থিটা ডেল এক্সটা হয়ে গেল মাইনাস সাইন থিটা বাই আর, আর ডেল থিটা ডেল ওয়াইটা হয়ে গেল কস থিটা বাই আর। এটা মানে জাস্ট এখানে এই যেগুলো লেগেছে ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই, এই কটা তুমি জাস্ট বের করে নিলে। হ্যালো, ও সরি, এক মিনিট, নেটটা মানে কেটে গেছে, এক মিনিট দাঁড়াও। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, ফোন এলে ফোনটা আমার কেটে যায়, একটা সমস্যা হয়ে গেছে। এক মিনিট, এক মিনিট। ওহ বাবা রে বাবা, এত কাটছি। দাঁড়া এক মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যালো, কথা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, তো দেখো এইখানে যেটা আমি করলাম বেসিক্যালি এই ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স আর ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই, এগুলো আমি বের করে নিলাম কোথা থেকে, না যে এক্স ওয়াই এবং আর থিটার যে সম্পর্কগুলো আছে সেখান থেকে। তো ভালো, বের করে নিয়েছি, এবারে বসিয়ে দিচ্ছি। তাহলে ডেল এফ ডেল এক্স, এই যে ডেল এফ ডেল এক্স যখন করছি, ডেল এফ ডেল আরটা যেমন আছে আছে,
ডেল আর ডেল এক্সটাকে বসিয়ে দিলাম, আবার ডেল এফ ডেল থিটা যেমন আছে ডেল থিটা ডেল এক্সটাকে বসিয়ে দিলাম। তা বসিয়ে দিলাম, তার মানে কস থিটা ডেল এফ ডেল আর হলো মাইনাস সাইন থিটা বাই আর ডেল এফ ডেল থিটা হয়ে গেল। এবার দুদিক থেকে এফটাকে বাদ দিয়ে দাও, এখন ডেল ডেল এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস থিটা ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ডেল থিটা। ঠিক একই রকম ভাবে ডেল এফ ডেল ওয়াইটা কত হচ্ছে সাইন থিটা ডেল এফ ডেল আর প্লাস কস থিটা বাই আর ডেল এফ ডেল থিটা। এবার দুদিক থেকে এফ বাদ দিয়ে দাও, তাহলে ডেল ডেল ওয়াইটা হয়ে গেল সাইন থিটা ডেল ডেল আর প্লাস কস থিটা বাই আর ডেল ডেল থিটা। দেখো তাহলে এই যে চেন রুলটা তোমাকে কি করে হেল্প করলো না, যখন তুমি একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে যাবে, যেখানে তোমার ধরো এক্স ওয়াই ছিল সেটা তোমার আর থিটা ফর্মে তুমি যাচ্ছ, তা সেখানে ডেরিভেটিভ গুলো কিরকম ভাবে চেঞ্জ হবে তার জন্য তুমি বেসিক্যালি চেন রুলটাকে ব্যবহার করেছো। তাহলে আমি জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক একই রকম ভাবে তুমি সেকেন্ড ডেরিভেটিভটাকেও করতে পারবে। চেন রুলটাকে প্রপারলি ব্যবহার করে তুমি কিন্তু জাস্ট এটাকে করে ফেলতে পারছো। মানে যেখানে ধরো মানে মানে কোনো একটা পার্টিকুলার মানে ডেরিভেটিভ যেটা ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ইত্যাদি ছিল সেটাকে ডেল ডেল আর ডেল ডেল থিটা এর ফর্মে নিয়ে যাবে। আর এইখানে যেমন টু ডাইমেনশনে কার্টিজিয়ান থেকে আমি পোলারে গেলাম, ঠিক একই রকম ভাবে থ্রি ডাইমেনশনাল কার্টিজিয়ান থেকে যে পোলারে যাওয়া, সেখানে এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই আসে। সেখানেও দেখবে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ইত্যাদি করবো বা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলবো, সেখানেও দেখবে একই রকম করে কেমন করে তুমি জাস্ট ওই যখন থ্রি ডাইমেনশনাল কার্টিজিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা করবে, তখন ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড কেমন করে চেঞ্জ হচ্ছে ইত্যাদি 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 আর কি, সেগুলো তোমার কাজে লাগে। তাহলে চেন রুলটা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগে জাস্ট একটা ফাংশনের ডেরিভেটিভ থেকে অন্য ফাংশনের ডেরিভেটিভে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি কি বলতে চাইলাম পরিষ্কার? ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন এবং সেখান থেকে অয়েলার্স থিওরেম। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি বলি, সেগুলোকে বুঝতে গেলে ম্যাথামেটিক্যালি এই হোমোজিনিয়াস ফাংশন এবং তার সঙ্গে অয়েলার্স থিওরেম এটা বুঝলে তোমার সুবিধা হবে। তাকে বলা হচ্ছে এ ফাংশন, যেটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ সেড টু বি এ হোমোজিনিয়াস ফাংশন of degree n in the variable x and y if it can be written as in the form either x to the power n g y by x or y to the power n h x y। তাহলে বোঝার চেষ্টা করো, a function f x y is said to be a homogeneous function of degree n in the variable x and y if it can be written as in the form either x to the power n কে কমন নিয়ে জাস্ট ফাংশন অফ y বাই x হলো, বা y টু দি পাওয়ার n কে কনস্ট্যান্ট নিয়ে ফাংশন অফ x বাই y হলো। এটা দেখো একটা তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবে। ধরো একটা ফাংশন আছে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এবার এই ইকুয়েশনটা আমি ধরো এক্স স্কোয়ারকে কমন নিলাম, তাহলে এ প্লাস টু বি ওয়াই বাই এক্স প্লাস সি ওয়াই বাই এক্স প্লাস স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। তার মানে দেখো এই ভিতরের পার্টটা ওয়াই বাই এক্স এর ফাংশন, তাহলে এক্স স্কোয়ারটা বাইরে চলে গেল, এই বাকিটা হচ্ছে ওয়াই বাই এক্স এর ফাংশন। মানে জি অফ ওয়াই বাই এক্স মানে হচ্ছে এখানে জিটা বেসিক্যালি ফাংশন রিপ্রেজেন্ট করছে আর কি, ওয়াই বাই এক্স এর ফাংশন। সিমিলারলি যদি তুমি এই ইকুয়েশনটা থেকে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট নিয়ে নাও, তাহলে এটা এ এক্স বাই ওয়াই তার স্কোয়ার হলো প্লাস টু বি এক্স বাই ওয়াই হলো প্লাস সি হলো। ভিতরের পার্টটা দেখো এখন এক্স ওয়াই এর ফাংশন হচ্ছে, এটাকে এইচ অফ এক্স ওয়াই বলছি। তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এখানে তোমাকে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারকে কমন নিতে হয়েছে। তাহলে এক্স এর পাওয়ার যেহেতু দুই বা ওয়াই এর পাওয়ার যেহেতু দুই, ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি টু। তাহলে হোমোজিনিয়াস ফাংশন যদি হয় তাহলে তুমি সেটাকে এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স বা ওয়াই টু দি পাওয়ার এন ফাংশন অফ এক্স বাই ওয়াই এইরকম ভাবে তুমি লিখতে পারবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর এনটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন। আর এবারে এটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারো, সেটা হচ্ছে এই যে যদি তুমি ধরো এফ অফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই করো, তাহলে ল্যামডা টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই তুমি করে ফেলতে পারবে। মানে ব্যাপারটা কিরকম দেখো, যদি একটা হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে এক্সটাকে ল্যামডা টাইমস আর ওয়াইটাকে ল্যামডা টাইমস করে ফেলা মানে হচ্ছে তোমার ওই ফাংশনটা অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই এই রইলো, ল্যামডার পাওয়ার যা সিম্পলি এন হয়ে যাবে। এটা যেমন ধরো যে এক্সাম্পলটা বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে তুমি এক্স এর জায়গায় ল্যামডা এক্স বসিয়ে দাও, তাহলে এ ল্যামডা এক্স তার স্কোয়ার প্লাস টু বি ল্যামডা এক্স ল্যামডা ওয়াই প্লাস সি ল্যামডা ওয়াই তার স্কোয়ার হয়ে যাবে।
তাহলে দেখো পরিষ্কার ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখো সেটা ল্যামডা স্কোয়ার ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে হোমোজিনিয়াস ফাংশন যদি হয় তাহলে ফাংশনস অফ তুমি যদি এক্স এবং ওয়াইকে যতক্ষণ ল্যামডা টাইমস দিয়ে গুণ করে দাও তাহলে ল্যামডা স্কোয়ারটা বাইরে বা এখানে মানে ল্যামডা এতে ল্যামডা দিয়ে যদি করে না তাহলে ল্যামডার একটা স্কোয়ার আসছে এখানে বাইরে, ল্যামডা স্কোয়ার ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই হচ্ছে। এবার ল্যামডার পাওয়ারটা 2 এলো মানে ইটস এ হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার 2। এটা তাহলে বুঝতে পারলে যে হোমোজিনিয়াস ফাংশন অ্যাকচুয়ালি কাকে বলা হচ্ছে, পরিষ্কার? ঠিক আছে। হুম হুম হ্যাঁ হ্যাঁ না, যদি হোমোজিনিয়াস ফাংশন হয় হ্যাঁ তাহলে এখানে এক্স এর পাওয়ারও যা থাকবে এখানে ওয়াই এর পাওয়ার এক্স্যাক্টলি তাই থাকবে। ঠিক আছে। হ্যাঁ 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 হুম, ঠিক আছে। এই, একই হবে। আচ্ছা এবারে দেখো তুমি দেখবে মানে বেসিক্যালি যদি তুমি করো মানে এক্স আর ওয়াই যদি একটা হোমোজিনিয়াস ফাংশন হয় অফ ডিগ্রি এন, তাহলে অয়েলার্স থিওরেম বলে এন ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই সমান তুমি লিখতে পারবে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই, এইভাবে তুমি লিখতে পারবে। যদি এক্স ওয়াইটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি এন হয় তাহলে এন এফ এক্স ওয়াই সেটাকে লিখতে পারবে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই, এইরকম ভাবে তুমি লিখতে পারবে এটা। আর এটাকে তুমি প্রমাণ করে দেখে নিতে পারো। যেমন ধরো যদি এফ এক্স ওয়াই একটা হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি এন যদি হয় তাহলে তুমি এইটা লিখতে পারো এফ অফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই সমান ল্যামডা টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই, এভাবে তুমি লিখতে পারো। এবার আমি বলছি ল্যামডা এক্স সমান ইউ ধরো আর ল্যামডা ওয়াই সমান তুমি ভি ধরো। তাহলে ডিফারেন্সিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ল্যামডা যদি হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে না ডেল এফ, এখান থেকে দেখো ডেল এফ বাই ডেল ইউ ডেল ল্যামডা প্লাস ডেল এফ ডেল ভি ইন্টু ডেল ভি ডেল ল্যামডা। আর তুমি যখন ডেরিভেটিভটাকে করছো হ্যাঁ তাহলে হচ্ছে এফটাকে যখন ডেরিভেটিভ করছো তাহলে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ইউটাকে আবার ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডেল এফ ডেল ইউ ডেল ল্যামডা প্লাস ডেল এফ ডেল ভি ডেল ল্যামডা, এইটা সেটা সমান কত হবে? ডান দিকে যদি তুমি বসিয়ে দাও তাহলে সেটা হয়ে যাচ্ছে এন ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ এক্স ওয়াই। এইটা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এবারে এখানে কি হয়ে গেল দেখো তোমার এইখান থেকে ডেল ইউ ডেল ল্যামডাটা বেসিক্যালি এক্স হয়ে গেছে আর এখানে ডেল ভি ডেল ল্যামডাটা এখান থেকে হচ্ছে ওয়াই হয়ে গেছে। তাহলে এক্স ডেল এফ ডেল ইউ প্লাস ওয়াই ডেল এফ ডেল ভি ইকুয়াল টু এন ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই। মানে তুমি তো এই পুরো জিনিসটাকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে এই যে ডান দিকটা ডেরিভেটিভ করলে এটা এন ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই হয়ে যেত এটা। তার মানে এবারে কি হয়ে গেল দেখো তুমি এক্স ডেল এফ ডেল এক্স হয়ে যাচ্ছে প্লাস ওয়াই মানে ল্যামডার ভ্যালু এবারে ওয়ান বসিয়ে দিচ্ছি, ল্যামডার ভ্যালু যদি ওয়ান বসিয়ে দিই তার মানে কি হয়ে যাচ্ছে দেখো এক্স ডেল এফ কোথায় গেল আচ্ছা এখানে দেখো এখানে মানে এক্স ডেল এফ ডেল ইউ যা হ্যাঁ ল্যামডা ভ্যালু যদি ওয়ান বসিয়ে দিস, এক মিনিট এখানে কি করলাম, এক মিনিট একটা ভুল করলাম নাকি, এক সেকেন্ড, ডেল ইউ বাই ডেল ল্যামডা হচ্ছে এক্স হয়ে গেল ডেল এফ ডেল ইউ প্লাস ওয়াই ডেল এফ ডেল ভি এটা। হুম 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 আচ্ছা এবারে হ্যাঁ এবারে বেসিক্যালি কি এবার ল্যামডা ভ্যালু তো ওয়ান বসিয়ে দিয়েছো, ল্যামডা ভ্যালু ওয়ান বসিয়ে দিলে এক্স মানে ইউ আর ওয়াই মানে ভি সেটাকে বসিয়ে দিলাম, তার মানে কি হয়ে গেল এক্স ডেল এফ ডেল এক্স হয়ে গেল প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই হয়ে গেল, সেটা হয়ে গেল এন এফ অফ এক্স ওয়াই হয়ে গেল এটা। সেটাই হচ্ছে ওয়েলার্স থিওরেম। মানে বেসিক্যালি ওয়েলার্স থিওরেমের প্রুফটা তোমার না মানে কিভাবে করা হলো না জানলেও চলবে, কিন্তু যদি একটা এফ এক্স ওয়াই একটা হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয় অফ ডিগ্রি এন তাহলে সবসময় তোমার যেটা হবে এন ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই, এটা তোমার হবে। এটা হচ্ছে মোদ্দা কথা।
ঠিক আছে। আর এইটা বেটার হচ্ছে তুমি এটা বেটার হচ্ছে 1 মিনিট দাঁড়াও, এটা সবচেয়ে ভালো হবে তুমি যদি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে কষে দেখে নাও না, তোমার পক্ষে সুবিধা হবে। ধরো এই যে ফাংশনটা তুমি কনসিডার করেছিলে এখানে, এফ এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ধরো এক্সাম্পল হিসেবে এফ এক্স ওয়াইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এই তো। তাহলে ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার n ইকুয়াল টু 2। এটা আমি অলরেডি দেখেছি, তাই তো। আচ্ছা, এবারে তুমি ডেল এফ ডেল এক্সটাকে করো। এই ইকুয়েশনটাকে তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করছো। এটা কত হলো, 2x হলো প্লাস এটা 2by হলো এইটা। কারণ আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে নিতে হবে, এইটা হয়ে গেল। তাহলে এবারে ডেল এফ ডেল ওয়াইটাকে করো, মানে এই পুরো জিনিসটাকে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 2b, আচ্ছা প্রথমে এটা 2by হতো উপরেরটা, আর 2by, কারণ তুমি তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। ও সরি, প্রথমটা ঠিকই ছিল, ওটা ঠিকই ছিল, পরেরটা, হ্যাঁ 2x। আচ্ছা এবারে দেখো যদি ডেল এফ ডেল ওয়াইটাকে করো, তাহলে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা 0 হয়ে গেল। এইটা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2b এক্স হয়ে গেল, প্লাস এইটা হচ্ছে 2c ওয়াই হয়ে যাচ্ছে এটা। তাহলে এবারে তুমি এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই, এই যে দেখো অয়েলার থিওরেমটাকে কাজে লাগাতে গেলে রাইট হ্যান্ড সাইডে যে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই, এটা আমি করছি। তাহলে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই কি হবে, এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স এর জায়গায় 2x প্লাস 2by হলো, প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই এর জায়গায় 2bx প্লাস 2cy হলো। তা কি হচ্ছে দেখো, তুমি 2ax² প্লাস 2bxy প্লাস 2bxy প্লাস 2cy², টুটাকে কমন নাও, তাহলে এটা হয়ে গেল ax² প্লাস এখান থেকে 2bxy, কারণ এই দুটো যোগ করলে 4bxy হয়, তাহলে 2 কমন চলে গেছে, এবার 2bxy হলো প্লাস cy² হলো এটা। টু এইটা কত দেখো, এই জিনিসটাই বেসিক্যালি এফ অফ এক্স ওয়াই, তার মানে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই, সেটা হয়ে গেল 2 এফ অফ এক্স ওয়াই। এবারে দেখো এটা যেহেতু হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার 2 ছিল, সেখানে এখানে 2টা এসেছে, তার মানে দেখো ওয়েলার থিওরেমটা পরিষ্কার এখানে স্যাটিসফাইড হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল এটা। আচ্ছা এবারে দেখো এই যে এক্সটেন্সিভ প্রপার্টি গুলো, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট আর নাম্বার অফ মোলস, তখন একে বলা হবে ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশনস অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি n, ডিগ্রি 1। ঠিক আছে, ঠিক একই রকম ইন্টেন্সিভ প্রপার্টি গুলো সেটা হোমোজিনিয়াস ফাংশনস অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি 0। ঠিক আছে, তার মানে যেটা কথা যে এই যে এক্সটেন্সিভ প্রপার্টি বা ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, আর প্রপোর্শনাল মানে বেসিক্যালি তুমি করছোটা কি, দেখো এখানে যেটা করা হচ্ছে যে তুমি জাস্ট সিম্পলি এখানে এই যে এইখানে যেটা বলেছিলাম যে তুমি এখানে কি করছো না, এক্সটাকে ল্যামডা টাইমস করে দিচ্ছ, ওয়াইকে ল্যামডা টাইমস করে দিলে ল্যামডা টু দি পাওয়ার এনটা তোমার কমন চলে যাবে। এবারে কোন একটা এক্সটেন্সিভ প্রপার্টি থেকে নাম্বার অফ মোলস এর সঙ্গে যদি প্রপোর্শনাল, নাম্বার অফ মোলসটাকে বাইরে বের করে দিলে, হ্যাঁ তাহলে বাকি যেটা পড়ে গেল ফাংশন অফ, ধরো আমি বললাম যে কোন একটা এক্সটেন্সিভ প্রপার্টি সেটা নাম্বার অফ, ধরো ভলিউম অ্যাজ ফর এক্সাম্পল নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে ভলিউমটা যদি নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল হয়, ধরো এখানে বলছি যে ভিটা প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস এইটা, তাহলে আমি এবারে যেটা করলাম যে এফ ভি এফ ভি 1 মিনিট, তাহলে তুমি এটাকে লিখতে পারছো ভিটাকে ধরো
এন ইন্টু ভি বার এইরকম ভাবে তুমি লিখছো। তাহলে এফ অফ ভিটাকে তুমি লিখতে পারছো কত, এফ অফ এন ইন্টু ভি বার। এটা হচ্ছে এনটা তোমার বাইরে চলে, নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল বাইরে চলে এলো, ইন্টু এফ অফ ভি বার হয়ে গেল। দেখো এখানে নাম্বার অফ মোলসের পাওয়ার কত, 1 হয়েছে। তার মানে বেসিক্যালি কি, যে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি 1। এটা তাহলে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো, এটা নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল বলে তুমি বলতে পারো ইটস এ হোমোজিনিয়াস ফাংশন অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি 1। আর ইন্টেন্সিভ প্রপার্টিগুলো এরা ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার অফ মোলস ইন্ডিপেন্ডেন্ট বলে তুমি এটাকে বলবে ইটস এ হোমোজিনিয়াস ফাংশন অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি 0। এটা ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? মানে দেখো এই যে ধরো ইউটা যে ফাংশন অফ এন, আমি সেটা এখানে আরেকবার দেখিয়েছি। ধরো এখানে যেমন ভলিউম দিয়ে দেখার, তার ইন্টারনাল এনার্জি যে ফাংশন অফ এন। এবার আমি কি করলাম, একটা এনটাকে আমি মানে ল্যামডা দিয়ে গুণ করে এটা এন প্রাইম করে দিলাম, এন প্রাইম ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন লিখলাম। তাহলে নতুন যে ইউটা, ইউ প্রাইমটা কত হবে না, এফ অফ এখন এন প্রাইম হবে, এন প্রাইমের জায়গায় ল্যামডা ইন্টু এন বসিয়ে দাও। তাহলে কি হবে, সেটা ল্যামডাটাকে বাইরে বেরিয়ে গিয়ে এফ অফ এন হয়ে যাবে, অর্থাৎ ল্যামডা অফ ইউ হয়ে যাবে। এটা তার মানে নাম্বার অফ মোলসটা যদি তুমি জাস্ট ল্যামডা টাইমস করে দাও, তাহলে ইন্টারনাল এনার্জিটা তোমার ল্যামডা টাইমস হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে যদি তুমি টেম্পারেচারটাকে কনসিডার করো, টেম্পারেচারটা তাহলে ফাংশন অফ এন বলছো, তাহলে ল্যামডা এন প্রাইমটা সেটা হচ্ছে ল্যামডাই, ল্যামডা এন যদি এরকম ধরো তুমি, তাহলে টি প্রাইমটা হচ্ছে এফ অফ এন প্রাইম, তা সেটা এফ অফ ল্যামডা ইন্টু এন হলো। এবার এইটা যখন করবে দেখবে ল্যামডার পাওয়ার 0 কিন্তু এফ এন হলো, অর্থাৎ টিটাই তুমি ফিরে পাবে। অর্থাৎ অ্যামাউন্টটা যদি মানে 1 মোলের বদলে 5 মোল হয়ে যায়, তার টেম্পারেচার কিন্তু 5 গুণ হচ্ছে না। কিন্তু হয়রাজ তুমি যখন ধরো ইন্টারনাল এনার্জির কথা বলছো, হ্যাঁ, যখন তোমার টোটাল নাম্বার অফ মোলসটা ল্যামডা টাইমস ধরো 5 টাইমস হয়ে গেল, তখন কিন্তু ইন্টারনাল এনার্জিটাও দেখো তোমার বেসিক্যালি 5 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে এই যে হোমোজিনিয়াস ফাংশন এবং সেখান থেকে ওয়েলার্স থিওরেম, এইটা বেসিক্যালি তোমার এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ প্রপার্টি, এগুলোকে বুঝতে তোমার কাজে। ঠিক আছে, বুঝতে পারলে? তা দেখো তাহলে আমরা এই পার্শিয়াল ডেরিভেটিভ যেগুলো, সেগুলো মূলত আমরা করে ফেললাম। পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে যে যে কথাগুলো অ্যাকচুয়ালি বলতে হতো সেগুলো আমরা বলে ফেললাম। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে আমি কি কি জিনিস করেছি অ্যাকচুয়ালি বলে নিই। পার্শিয়াল ডেরিভেটিভ তার ডেফিনেশন বলেছি, তার টোটাল ডিফারেন্সিয়ালের মানে বলেছি, এক্সাক্ট ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল কাকে বলে সেটা বুঝেছি, সেখান থেকে পাথ ফাংশন টেট ফাংশন কি বুঝেছি, অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটাকে বুঝেছি, সাইক্লিক ডিল বুঝেছি, চেন বুঝেছি, তাদের ইউটিলিটি কোথায় কি সেগুলো আমি বলেছি। এটা হোমোজিনিয়াস ফাংশন এবং অয়েলার থিওরেম বলেছি। এটা আচ্ছা, এবারে লাস্ট ডেরিভেটিভটা আমরা শেষ করব আর একটা জাস্ট জিনিস দিয়ে, যেটা হচ্ছে তোমার এল হসপিটাল রুল। আর এল হসপিটাল রুল কি বলে না, লিমিট এক্স টেন্স টু এ, ধরো এফ এক্স বাই জি এক্স করলে সেটা 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি এরকম ফর্মে তোমার তারা দেখতে হয়েছে। এবারে এফ এক্স বাই জি এক্স ডাইভার্জেস ফর এ পার্টিকুলার লিমিট, হ্যাঁ, তাহলে এরকম দেখতে হচ্ছে, মানে এফ এক্স বাই জি এক্সটা বেসিক্যালি তোমার তার কোনো স্পেসিফিক ভ্যালু তুমি পাচ্ছ না। এটা ইন সাচ কেসেস তোমাকে কি করতে হবে না, তুমি এফ প্রাইম মানে লিমিট এক্স টেন্স টু এ এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স করো, অথবা লিমিট এক্স টেন্স টু এ এফ ডবল প্রাইম এক্স বাই জি ডবল প্রাইম এক্স করো। এরকম ভাবে তুমি প্রসিড করো আনটিল দ্য লিমিট কনভার্জেস। এটা তোমাকে এগোতে হবে যতক্ষণ না পর্যন্ত লিমিটটা তোমার কনভার্জ করছে। এটা when it converges, then this limit will give the value of limit x tends to f by gx। তাহলে এটা দাঁড়াচ্ছে যে তোমার লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স জি এক্স, তার কোনো ডেফিনাইট ভ্যালু তুমি পাচ্ছ না, মানে প্রসেস অ্যাকচুয়ালি এটা আনডিফাইন্ড। তখন তোমাকে যেটা করতে হচ্ছে যে ওই একই এক্স টেন্স টু এ, সেখানে তুমি লিমিটটা নেবে, কিন্তু এফ প্রাইম বাই জি প্রাইম করো, এফ ডবল প্রাইম বাই জি ডবল প্রাইম করো, এইভাবে তুমি প্রসিড করতে থাকো যতক্ষণ না পর্যন্ত লিমিটটার একটা ডেফিনাইট ভ্যালু পাচ্ছে বা লিমিটটা কনভার্ট করছে। যখন কনভার্ট করছে তখন লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স জি এক্সটা হচ্ছে তোমার করসপন্ডিং ভ্যালুটা হয়ে যাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল সাইন এক্স বাই এক্স করছো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা যদি করতে চাই, এটা কেমন দেখতে, এটা 0/0 টাইপের দেখতে। তখন তোমাকে কি করতে হলো, এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স করতে হলো, এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স, তাহলে সেটা হয়ে যাচ্ছে কত, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হয়ে যাচ্ছে, আর এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, কস এক্স বাই 1 হয়ে যাচ্ছে। এটা
এবারে যদি তুমি লিমিট এক্স টেন্স টু জিরোটাকে বসাও, দেখো তার উত্তর হচ্ছে তোমার মান বেরিয়ে গেল। এটা মানে এটা অ্যাকচুয়ালি এগুলো লিমিটিং ভ্যালু দেওয়া উচিত অ্যাকচুয়ালি। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ঠিক একই রকম ভাবে লিমিট এক্স টেন্স টু জিরো, এইটা এইখানে যদি করো তুমি লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এইখানে হয়ে গেল লিমিট এক্স টেন্স টু জিরো, তখন cos x এক্স টেন্স টু জিরো হলো 1 হয়ে যায়, 1/1 সেটা 1 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এল হসপিটাল তো আমাকে এইরকম ভাবে অনেক জায়গায় হেল্প করবে, যে যদি এরকম সিচুয়েশন কখন হয় যে জিনিসটা তোমার 0/0 ফর্মে দেখতে হয়ে যাচ্ছে বা ইনফিনিটি ফর্মে দেখতে হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তোমাকে যেটা করতে হবে f/g তার লিমিটিং কোনো ভ্যালু তুমি পাবে না, কিন্তু f'/g' তার লিমিটিং ভ্যালু পেতে পারো, f''/g" তার লিমিটিং ভ্যালু পেতে পারো, এন্ড সো অন, এরকম। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আগের দিন আমরা ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলেছি, আজকে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে যে জাস্ট মিনিমাম যে কথাগুলো বলতে হয় সেটা আমরা বলে ফেললাম। এটা তাহলে ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি একটা ক্লাসে বলে দেওয়া যেত, কিন্তু একটা ক্লাসে বললে ওভারঅল জিনিসটা বড্ড কমপ্লিকেটেড হয়ে যাবে বলে আমি জাস্ট 1 ঘন্টা করে ভাগ করে করে আগের দিন 1 ঘন্টা পড়েছিলাম, আজকে 1 ঘন্টা বললাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, এবারে নেক্সট ক্লাসে, এক মিনিট, হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা, যেটা আমাদের সিলেবাসে প্রপারলি উল্লেখ করা আছে, আমরা ইন্টিগ্রেশনটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। ইন্টিগ্রেশন, এটা হচ্ছে তোমার ইনডেফিনাইট ইন্টিগ্রেশন অ্যান্ড ডেফিনাইট ইন্টিগ্রেশন, এটা পড়বো, এটা। আর এবারে এইগুলোর সাথে সাথে তোমাকে মানে কিছু ফর্মুলা তো অলরেডি তোমার জানতে হবে, যেমন ডেরিভেটিভের কিছু কমন ফর্মুলা তুমি জানো, তেমন ইন্টিগ্রেশনের কমন ফর্মুলা তোমাকে জানতে হবে। এইগুলোর পরে যে জায়গাটা তোমাকে অ্যাকচুয়ালি এমফাসিস দিতে হবে আর কি, কিছু কিছু স্পেশাল কাইন্ড অফ ইন্টিগ্রেশন নিয়ে, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল গামা ফাংশন, এটা তোমায় বুঝতে হবে। এরার অ্যান্ড কোএরার ফাংশন, এরার অ্যান্ড কোএরার ফাংশন নিয়ে কথা হবে, গামা ফাংশন নিয়ে কথাবার্তা বলতে হবে, এরার অ্যান্ড কোএরার ফাংশন নিয়ে তোমাকে কথাবার্তা বলতে হবে। এই দুটো একটু ভালো করে জানতে হবে আর কি, এগুলো অ্যাকচুয়ালি খুব কাজে লাগে। মানে এমনি নর্মাল আমি ডেফিনেট বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বলবো, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তো ইন্টিগ্রেশনের যে সামেশন থেকে ইন্টিগ্রেশন কিরকম ভাবে আসে, সামেশন থেকে কেমন করে ইন্টিগ্রেশন আসছে আর কি, এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা খুব দরকার, সেই যেটা আমরা দেখবো। তাহলে এই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের পরের দিন আলোচনা করে নিতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত রাখছি, দেখো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে বলো। এন্ড অফ লেকচার 6। ব্যাপারটা বুঝেছো? কোনো অসুবিধা হয়েছে? ঠিক আছে, তাহলে আমিও এই পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আর ভিডিওগুলো মানে কটা ভিডিও পাঠানো হয়েছিল জানি না, মানে ভিডিওগুলো পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে ভিডিওগুলো মানে সব আপলোড করা হয়নি বা কিছু সেরকম হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের মোটামুটিভাবে আজকে যতখানি বলার ছিল আমরা বলে দিলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরেকটুখানি বেশি বেশি সময় ধরে পড়বো আর কি। আমি এই গত দুটো ক্লাসেই অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে দিলাম, কিন্তু পরের দিন থেকে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা ক্লাস নিয়ে একদিনে ইন্টিগ্রেশনটাকে শেষ করবো, আর একদিনে তোমার এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ করবো, আর দুটো ক্লাস আমি নেবো ওই জায়গা থেকে। ঠিক আছে, চলো, ঠিক আছে, তাহলে বেরিয়ে গেলাম। হুম, রাখলাম।